বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো এই মুহূর্তে তোমাদের জন্য আমি কিছু 3 এবং 4 মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি, এবং আমাদের যেখানতে 3 এবং 4 মার্কের প্রশ্ন আসে ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা কিন্তু শেয়ার করব। তার কারণ ইতিপূর্বে আমি তোমাদের জন্য 8 মার্কের কয়েকটা স্পেশাল প্রশ্ন শেয়ার করেছি, 4টে প্রশ্ন বলেছি যে 4টে প্রশ্ন ভালোভাবে করলে কিন্তু তোমরা 8 মার্ক কমন পেয়ে যাবে। এবার আমরা এই 3 এবং 4 মার্কের প্রশ্ন কয়েকটা করে বলছি আমি, সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাও। প্রথম আমাদের ইউনিট 3 যেটা রয়েছে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ। তো এখান থেকে যে প্রশ্ন কয়েকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি জাস্ট সেই প্রশ্ন কটাই কিন্তু তোমাদের বলবো, সবগুলো প্রশ্ন কিন্তু বলবো না। তো এখান থেকে প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের রাজনৈতিক অথবা অর্থনৈতিক বা সামাজিক অথবা ধর্মীয় অথবা সামরিক বা প্রত্যক্ষ কারণ কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, সাধারণ মানুষ কীভাবে সিপাহী বিদ্রোহে সামিল হয়েছিল? এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা ভারতের স্বাধীনতা যুদ্ধ বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা যায় কিনা? 3 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ। 4 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সম্পর্কে সমকালীন ভারতীয় বুদ্ধিজীবী সম্প্রদায়ের মনোভাব কেমন ছিল? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কেন ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় বলেছেন সিপাহী বিদ্রোহকে? বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, সিপাহী বিদ্রোহের পূর্বে ভারতের ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র, বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তগুলো কী ছিল। তারপরে কোশ্চেন, 1861 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে কী ধরনের শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল বলে তোমার মনে হয়, এবং তারপরে যথারীতি টিকা, 76-এর মনান্তর এবং অবশিল্পায়ন। এই হলো আমাদের এই অংশের প্রশ্ন। এখান থেকে কিন্তু একটা 3 মার্ক এবং একটা 4 মার্কের প্রশ্ন কিন্তু তোমরা পাবে, এটা 100% নিশ্চিত থাকতে পারো। ওকে, এবার আমরা চলে যাব ইউনিট 4। তো ইউনিট 4-এর মধ্যে আমাদের কিন্তু 4টে অংশ রয়েছে, তোমাদের বলে রাখি। ইউনিট 4-এর মধ্যে আমাদের 4টে অংশ: আলিগড় আন্দোলন, মুসলিম লীগের জন্ম, হিন্দু মহাসভা, জাতীয় রাজনীতির উত্থান 1917 থেকে শুরু করে পরবর্তী স্বাধীনতা পর্যন্ত, ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব, ভারতের স্বাধীনতা প্রস্তাবনা। তো এখান থেকে আমাদের 19টি মার্কস রয়েছে। তো 4 মার্কের প্রশ্ন কিন্তু এদিক থেকে আমাদের আসবেই, 4টে প্রশ্ন আসবে, সেখানে 4 মার্কের কোশ্চেন 2টো লিখতে হবে, আর 3 মার্কের প্রশ্ন 2টো আসবে, একটা কিন্তু লিখতে হবে। তো স্বাভাবিকভাবে এখান থেকে 3 ও 4 মার্কের প্রশ্নের কোয়ালিটি প্রায় একই টাইপসের, যে কারণে আমি স্পেশাল কিছু 3 এবং 4 মার্কের প্রশ্ন কিন্তু আমি প্রত্যেকটা অংশ থেকে তোমাদের জন্য শেয়ার করছি। প্রথমে আমি তোমাদের আলিগড় আন্দোলন ও মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা, এখান থেকে 3 ও 4 মার্কের জন্য 7টি প্রশ্ন দিয়েছি। কি জাতীয়তাবাদ বলতে কী বোঝো? জাতীয়তাবাদের উৎস কী? বিচ্ছিন্নতাবাদ বলতে কী বোঝো? ভারতীয় বিচ্ছিন্নতাবাদের প্রেক্ষিত আলোচনা করো। টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব। টিকা লেখো সিমলা দৈত্য, লখনৌ চুক্তি, নেহেরু রিপোর্ট, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, লাহোর প্রস্তাব। মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবালের ভূমিকা কী ছিল? চৌধুরী রহমত আলী বিখ্যাত কেন? হিন্দু মহাসভা কীভাবে প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কি? সাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর প্রভাব আলোচনা করো। এই 4 মার্কের প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই করে রেডি রাখতে হবে। পরবর্তী পার্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় রাজনীতির উত্থান, যেটা 1917 থেকে পরবর্তী স্বাধীনতা পর্যন্ত। তো এখান থেকে 3 ও 4 মার্কের প্রশ্নগুলো বলি। 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী ছিল? জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটি বাল্ব তত্ত্বটি কী ছিল? নরমপন্থী চরমপন্থী কাদের বলে? কয়েকজন নরমপন্থী চরমপন্থী নেতার নাম কি? ভারতের চরমপন্থী আন্দোলনের গুরুত্ব, তার দুর্বলতাগুলি লেখো। টিকা লেখো অনুশীলন সমিতি, স্বদেশী ও বয়কট, সুরাট কংগ্রেস 1907, অরবিন্দ ঘোষ বা ক্ষুদিরাম বসু বা বাঘা যতীন অথবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন? আর বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি? এর সঙ্গে আমি যে 8 মার্কের স্পেশাল কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম, একটা করে কোশ্চেন, সেই প্রশ্নগুলোও কিন্তু দেখে রাখবে, কারণ 8 মার্কের প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকেই আমাদের আসে। তারপরের অংশ আমাদের যেটা হচ্ছে ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। তো এখান থেকে 3 মার্কের জন্য, 3 ও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট: ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবকে আলোচনা করো। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি পরিচালিত সত্যাগ্রহের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি পরিচালিত খেড়া কৃষক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কি? এর ইতিবাচক কর্মসূচি কী ছিল? বা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, এটি ছাত্র সমাজে কিরূপ ভূমিকা পালন করেছিল? বা অসহযোগ আন্দোলনে বুদ্ধিজীবী সম্প্রদায় কীভাবে সমর্থন জুগিয়েছিল বলে তোমার মনে হয়? তারপরে টিকাতে রয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি? গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে কেন? তারপরে টিকা রয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, চম্পারণ সত্যাগ্রহ, ডান্ডি অভিযান, পুনা চুক্তি। তারপরে রয়েছে আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনের কারণ, উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে লেখো। তারপরে রয়েছে পরাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের সাফল্য কী ছিল, তাদের ব্যর্থতার কারণ কি? ঠিক আছে। তারপরের যে প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতীয় রাজনীতিতে স্বরাজ্য দলের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, তারপরের প্রশ্ন রয়েছে, তারপরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, গান্ধীজি কেন দ্বিতীয়বার
আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে। নেক্সট আমাদের 3 ও 4 মার্কের জন্য রয়েছে ভারতের স্বাধীনতা প্রস্তাবনার পার্টটা। তো ভারতের স্বাধীনতা প্রস্তাবনা এখান থেকে 3 ও 4 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা টিকা, ক্রিপস মিশন বা কোন পটভূমিকায় ক্রিপস মিশন গঠিত হয়, বা ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কেন জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করেছিল, বা ক্রিপস মিশনের প্রস্তাবে উল্লিখিত বিষয়গুলো কী ছিল। নেক্সট, গান্ধীজি কেন ভারত ছাড় আন্দোলনের ডাক দেয়, এই আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল। সুভাষচন্দ্র বসু কেন জাতীয় কংগ্রেসের সভাপতি পদ বর্জন করেছিল। আর কয়েকটা টিকা রয়েছে এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে রশিদ আলী দিবস, ওয়াবেল প্রস্তাব, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম, ভারতের স্বাধীনতা আইন, তেভাগা আন্দোলন এবং ক্যাবিনেট মিশন। ওকে, এর পরের পার্ট আমাদের যেটা ইউনিট 5-এর পার্ট রয়েছে, অর্থাৎ নতুন যুগের সূচনা ও স্বাধীনোত্তর ভারত। এখান থেকে 3-4 মার্কের প্রশ্নের জন্য কটা প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে গণপরিষদের দাবি, লক্ষ্য, গঠন, কার্যাবলীর সীমাবদ্ধতা আলোচনা করো। ভারতের সংবিধানের মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে। ভারতের সংবিধানের লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কী কী। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। ভারতের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ত্রুটি ও গুরুত্ব। টিকা লেখো, বান্ধং সম্মেলন বা নির্জোট আন্দোলন। ভারতের সংবিধান প্রণয়নে আম্বেদকর ভূমিকা আলোচনা করো এবং ভারতের জোট নিরপেক্ষতার নীতিটি ব্যাখ্যা করো। এই নীতির প্রয়োজনীয়তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। আমাদের লাস্ট পার্ট যেটা হচ্ছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি। এখান থেকে তো স্বাভাবিকভাবে 3 এবং 4 মার্কের প্রশ্ন আমাদের আসবেই। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কটা: 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের তাৎপর্য কী, সিন্ধু জল চুক্তি সম্বন্ধে টিকা, 1972-এর সিমলা চুক্তির শর্ত, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবরণ দেওয়া, এই আন্দোলনের তাৎপর্য কী, 1971-এর মুক্তিযুদ্ধের কারণ কী ছিল, বাংলাদেশ সৃষ্টির ফলে ভারতের অভ্যন্তরীণ নীতিতে কী প্রভাব পড়েছিল, ছিটমহল বিনিময় চুক্তি কী, এই চুক্তি সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জল বন্টন চুক্তির সংক্ষেপে আলোচনা করো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আলোচনা করো। এই হলো আমাদের ওভারঅল 4 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেন। ক্লু একটাই, 3 মার্কের প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই 5টা পয়েন্টে লিখবে, 4 মার্কের প্রশ্নের উত্তর লেখার জন্য অবশ্যই 6টা পয়েন্টে লেখার চেষ্টা করবে। এই হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষা দিতে যাও। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।